অবশেষে বরখাস্ত হলেন পুলিশের বহুল বিতর্কিত হারুনুর রশিদ। হারুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে হারুনুর রশিদকে। ব্যক্তির দায় পুলিশ নেবে না বলে জানিয়েছেন এক কর্মকর্তা। বরখাস্ত হলেন হারুনুর রশিদ। সন্ধ্যায় এই নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডিবির একজন কর্মকর্তা যিনি এই হত্যা মামলার তদন্ত কমিটির একজন সদস্য ছিলেন, যিনি ভারত এবং নেপালে গিয়েছিলেন। কেন তিনি ফেসে যাচ্ছেন এবং আওয়ামী লীগের নেতারা কিভাবে ফেসে যাচ্ছেন সেই আলোচনায় আসবো। হারুনুর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তারপর আপনাদের কাছে বলে যাই, আমি সবসময় আপনাদের প্রতি দোয়া হইল আপনারা ভালো থাকবেন। মাত্র একটি কাজ করলেই বাংলাদেশের মানুষের মুক্তি সম্ভব, বাংলাদেশের মানুষের বিজয় সম্ভব, বাংলাদেশের মানুষের সকল সমস্যার সমাধান সম্ভব। বেনজির বাংলাদেশে আছে, বেনজিরকে সরকার একটা বাউন্ডারি দিয়া তার মধ্যে রাখিয়ে দিচ্ছে যে তুমি এর বাহিরে আর যাবে না। অলরেডি অনেকদিন আগে থেকে বেনজির একটা বাউন্ডারির মধ্যে আটকা, যে তুমি এর বাইরে যেতে পারবে না, এই করতে পারবা, এই করতে পারবা, এই করতে পারবা না। বাংলাদেশের সীমান্তে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে আমাদের সেন্ট মার্টিন নিয়ে। কারো কি কোনো পরিকল্পনা শুরু হলো, কোনো খেলা শুরু হলো? এবং তার চাইতে জরুরি কথা, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয় বলে একটা ফালতু কথা বলা। আই রিপিট। দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যেই জেনে গিয়েছি এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িয়ে গিয়েছে অনেকগুলো প্রভাবশালী আওয়ামী লীগ নেতাকর্মী। কিন্তু দর্শক, এরই মধ্যে ফ্যাসাদে পড়ে গেছে আরও একজন ডিবির কর্মকর্তা। দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন কে সেই ডিবির কর্মকর্তা। তাই বলবো দর্শক, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে তিনি কিভাবে এই ফ্যাসাদে জড়িয়ে গিয়েছে সেটি জানতে পারবেন, এমনকি তার ঠিক কি শাস্তি হতে চলেছে সেটিও জানতে পারবেন। এমনকি দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে আপনারা নানান ধরনের মন্তব্য বা বক্তব্য শুনেছেন। কিন্তু দর্শক, আজকের ভিডিও শুরুতেই যে আপনারা শুনলেন যে শুধুমাত্র একটি কাজ করলেই প্রধানমন্ত্রীকে নামানো যাবে, দর্শক এমন মন্তব্য কখনো শুনেছেন কি? দর্শক, আজকের নিউজটি কিন্তু হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, এমনকি এরই সাথে আপনারা জানতে চলেছেন সেন্ট মার্টিন বাংলাদেশ থেকে আলাদা হতে চলেছে, অথচ এতে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। তো কিভাবে সেন্ট মার্টিন আলাদা হতে চলেছে বাংলাদেশ থেকে এবং ভারত এখানে কি ধরনের প্রভাব খাটাতে চাইছে দর্শক সেটিও জানতে পারবেন। এমনকি দর্শক, বেনজির আহমেদকে কেন্দ্র করে আমরা কিন্তু নানান ধরনের তথ্য উপাত্ত জানতে পারি। মাঝে মাঝে জানি তিনি দুবাইয়ে আছে, আবার মাঝে মাঝে শুনি তুরস্কে। কিন্তু দর্শক না, বেনজির আহমেদ বাংলাদেশেই রয়েছে, তাও পুলিশের নিরাপত্তায় বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তায়। দর্শক, তিনি ঠিক কোথায় রয়েছে এবং তাকে ঠিক কিভাবে রাখা হয়েছে সেটি আশা করছি আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের সরাসরি যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। মাত্র একটি কাজ করলেই বাংলাদেশের মানুষের মুক্তি সম্ভব, বাংলাদেশের মানুষের বিজয় সম্ভব, বাংলাদেশের মানুষের সকল সমস্যার সমাধান সম্ভব। আমরা কি সেই একটি কাজ ফোকাস করে এগিয়ে যাচ্ছি, নাকি আমরা পথভ্রষ্ট হচ্ছি, আমরা আমাদের লক্ষ্য বস্তুকে হারিয়ে ফেলছি? একটু চিন্তা করে দেখতে হবে যে আসলে আমাদের লক্ষ্য স্থির আছে কিনা। বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি সবচেয়ে বড় কারণ কি মনে করেন সেটাকে প্রথম শনাক্ত করতে হবে। আপনার এই বাংলাদেশের যত সমস্যা, পুলিশের দুর্নীতি, তারপরে প্রশাসনিক দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক একঘেয়েমি, সকল প্রকার গণতন্ত্র হত্যা, মানুষের জীবনকে একেবারে নাবিশ্বাস করে তুলে ধরা, এই যাবতীয় সব সমস্যার কে মূলত নায়ক, কার কারণে এই সমস্যাগুলো হচ্ছে, সেই জায়গায় আমাদের ট্রিটমেন্ট করতে হবে। আমরা অবশ্যই এই সমস্যাটা যেমন সমাধানের জন্য চেষ্টা করব, পারিপার্শ্বিক জায়গাগুলোতেও আমাদের সামাজিক আন্দোলন, আমাদের বিভিন্ন কার্যক্রম থাকবে। কিন্তু মাথায় রাখতে হবে আমরা কি কারো প্ররোচনায় পড়ে শুধুমাত্র মূল এজেন্ডাটাকে বাহিরে রাখার জন্য বিভিন্ন এজেন্ডার পিছনে দৌড়াচ্ছি কিনা। সাম্প্রতিক সময়ে আপনি বাংলাদেশে দেখবেন বিভিন্ন বিষয় সংগঠিত হয়, যেমন বাংলাদেশের আনার হত্যাকাণ্ড, তারপরে দেখেছেন র্যাবের আজকের সাবেক মহাপরিচালক পুলিশের আইজি বেনজির আহমেদ কাণ্ড, তারপরে দেখেছেন সেনাবাহিনীর প্রধান সাবেক জেনারেল আজিজের কাণ্ড, এবং এই সাম্প্রতিক সময়ে আপনার বিভিন্ন ইন্টারন্যাশনাল যুদ্ধ থাকার কারণে বিশেষ করে প্যালেস্টাইন ইস্যু, তারপরে ইসরায়েল ইস্যু, বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের নেটিজেনরা আলোচনা করছে, সমালোচনা করছে, বক্তব্য দিচ্ছে, তাদের প্রতিবাদ অব্যাহত রাখছে, এবং বাংলাদেশের রাজনৈতিক ময়দানটাও এক প্রকার বিজি হয়ে আছে এই সকল সাবজেক্টের উপর ভিত্তি করে। পাশাপাশি অর্থনৈতিক সমস্যা, বাংলাদেশের খাদ্য অভাব, মানুষের সমস্যা, কর্মক্ষেত্রের সমস্যা, এই জাতীয় সমস্যা তো বাংলাদেশে চলমান আছেই। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন
যে এই সব সমস্যাও যদি সমাধান হয়, আপনি একে 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 করার জন্য দৌড়াদৌড়ি করলেন, তাতে কি বাংলাদেশের মানুষের কোনো মুক্তি হবে? আমার বিশ্লেষণ হচ্ছে, এক বাক্যে যদি ওষুধ দেন, এক বাক্যে যদি কোনো কিছু বলতে চান, তাহলে হবে না। এই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য যে কাজটি, সেটার মূল ফোকাস পয়েন্টটাকেই আপনাকে ফাইন্ড আউট করতে হবে, যে মূল ফোকাস হচ্ছে একজন ব্যক্তি, সেটা হচ্ছে শেখ হাসিনা। যদি শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রেখে আপনি কোনো সংস্কার করতে চান, এর কোনো পরিবর্তন এদেশের কেউ করতে পারবে না, কারো পক্ষে সম্ভব না, কোনোদিন হবে না। আর যদি একজন ব্যক্তিকে আপনি রিমুভ করতে পারেন, যে তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকবে না, তার কাছ থেকে বাংলাদেশের জনগণ ক্ষমতা কেড়ে নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে, তাহলেই বাংলাদেশের সকল ছোটখাটো সমস্যাগুলো সমাধান হতেই থাকবে। আমি কেন এই কথাগুলো বলছি? আওয়ামী লীগ খুব ইন্টারেস্ট বোধ করে যখন আপনি ভিন্ন ইস্যুতে কথা বলেন। আওয়ামী লীগ খুব আনন্দিত হয়। যেমন আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, আমরা কোকাকোলার বিরুদ্ধে বিভিন্ন কথা বলছি, বিভিন্ন আন্দোলন করছি, আমিও বক্তব্য দিচ্ছি, আপনিও দিচ্ছেন, অবশ্যই আমরা দিয়ে যাব, প্রতিবাদ অব্যাহত রাখবো এবং এই প্রতিবাদ চলমান থাকবে। এটা সামাজিক আমাদের আন্দোলনের একটি অংশ বিশেষ। কিন্তু আওয়ামী লীগ কিন্তু এই কোকাকোলার অপরাধ, কোকাকোলার বিরুদ্ধে স্লোগান, এটাকে বন্ধ করতে চাচ্ছে না। আপনি এই কোকাকোলার বিরুদ্ধে স্লোগান অব্যাহত রাখেন, তাতে আওয়ামী লীগের লাভ। কিন্তু কোকাকোলার চাইতে বড় অপরাধ যেটা সংগঠিত শেখ হাসিনা ইতিমধ্যে করে ফেলেছেন, যেটা আমি টকশোতে বিভিন্ন সময় বলেছি, যে পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দটা চিরদিনের জন্য উঠিয়ে দিয়েছে, মুছে ফেলেছে। অথচ এই বাংলাদেশে 53 বছরে এই পাসপোর্টে ইসরায়েল লেখা ছিল, এরকম যে উইদাউট ইসরায়েল আমরা সব রাষ্ট্র ভ্রমণ করতে পারবো, শুধু ইসরায়েলে পারবো না। এটা আমার দেশের পাসপোর্টের একটা এই যে লেখা, এই লেখাটাই একটা শক্তি ছিল যে না, আমরা ইসরায়েল বিরোধী। বেনজির আসলে কোথায় আছে? আমি তো মনে করি বেনজির বাংলাদেশে আছে। আপনাদের কি মনে হয়? আমি অনেকভাবে চিন্তা করলাম, ভাবনা করলাম যে বেনজির আসলে কোথায়। খুঁজলাম কিভাবে? সিঙ্গাপুরে আমাদের প্রবাসী ভাইরা আছে, দুবাই আছে, তুরস্কে আছে, লন্ডনে, যুক্তরাষ্ট্র, কানাডা, সব জায়গায় মন্ট্রিল টন্ট্রিল যা আছে, মানে যত পরিচিত লোক আছে আমি জিজ্ঞাসা করেছি বেনজির কোথায়, কিন্তু মানে কোনো নেটওয়ার্কে তাকে পাচ্ছি না। তো এই জন্য আমার মনে হচ্ছে যে সে যেখানে যাক, আমাদের প্রবাসী ভাইরা, বিমানবন্দরে সাংবাদিক, সরকার বিরোধী লোকের তো অভাব নাই, তাই না? সরকার বিরোধী লোকের অভাব আছে? অভাব নাই। তাহলে কেউ না কেউ এই কালপিটের একটা হলেও ছবি তুলতো, কোনো না কোনো সিসি ক্যামেরায় তার ফুটেজ আসতো, তাই না? আসতো না? মানে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে বেনজির কোথায় সে জানে না, তাই না? জানে না। তা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে আর কিছু না থাক, বাংলাদেশে যে বিমানবন্দর, সেই বিমানবন্দরে সিসি ক্যামেরা ফুটেজ আছে, তাহলে সেই ফুটেজে বেনজির আছে কিনা বলেন? এবারে স্বরাষ্ট্রমন্ত্রী জানে কিনা? আমার এই সকল ক্যালকুলেশন বলতেছে বেনজিরকে সরকার একটা বাউন্ডারি দিয়া তার মধ্যে রাখিয়ে দিচ্ছে যে তুমি এর বাইরে আর যাবে না। অলরেডি অনেক দিন আগে থেকে বেনজির একটা বাউন্ডারির মধ্যে আটকা, যে তুমি এর বাইরে যেতে পারবে না, এই করতে পারবা, এই করতে পারবা, এই করতে পারবা না। বেনজির এমন একটা কালপ্রিট, সে পারলে পুরো বাংলাদেশ কিনে নিত আর দুর্নীতির টাকা দিয়া। এইরকম একটা কালপ্রিট, যেখানে গেছে জমি কিনছে, যেখানে গেছে সম্পদ কিনছে, যেটা তার পছন্দ হয়েছে সেটা দখল করছে, হয় টাকা দিয়ে নিচ্ছে না দখল করে নিচ্ছে, কোনো না কোনোভাবে নিচ্ছে। এবং এই যে এত সম্পদ কই থেকে আসছে, এই যে নীতিবাক্য করলো না, আমি তো মনে করি যারা যারা বেনজিরকে পুরস্কৃত করছে তাদের এখন শাস্তি হওয়া উচিত। এরকম একটা চোর বাটপারকে যে সেরা পুলিশিংয়ের পুরস্কার দিছে, সেরা কর্মকর্তা পুরস্কার দিছে, ওই বেটা তো চোর। ওই বেটা চোর না? ও যদি চোর না হয় তাহলে বেনজিরকে পুরস্কৃত কেন করছে? তার মানে স্বরাষ্ট্রমন্ত্রীও চোর, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী পুরস্কৃত করছে। আর বেনজিরের কি কথা, কি বড় বড় ডায়লগ, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে। আরে বাপরে বাপ, হ্যাঁ, ওই জিহাদ করে গেছে। এখন প্রশ্ন হলো যে বেনজির, তারপরে আজিজ, এদেরকে হাসিনা ধরে না কেন? কেন ধরবে না? এক নম্বর বিষয় হলো, এদেরকে যদি ধরে তাহলে এর ব্যাকওয়ার্ড যে কর্মকর্তারা আছে তারা ভয় পেয়ে যাবে যে না, সবার ধরা খেতে হয়। হাসিনা তাদেরকে ভয় পাওয়াতে চায় না, এই জন্য তাদের ধরছে না। এদেরকে যতক্ষণ সুযোগ পাইছে তাকে ব্যবহার করে ধর্ষণ করাইছে, ক্রস ফায়ার করাইছে, মানুষ মারাইছে, বিরোধী দলের নেতাকর্মীকে হয়রানি করাইছে। তাহলে বলেন, এই যে এত মানুষকে যে বেনজির অত্যাচার নির্যাতন করছে, তাই না? এত মানুষকে অত্যাচার করলো, জুলুম করলো, তাহলে বেনজিরের শাস্তি কী হবে এখন বলেন? আমার প্রবাসী ভাই যত আছে, যত জায়গায় যত নেটওয়ার্ক আছে, সাংবাদিক, গণমাধ্যম আছে, পুলিশিংয়ে রয়েছে, আমাদের অনেক পুলিশ ভাই আমেরিকার পুলিশে চাকরি করে, হ্যাঁ, অনেক পুলিশ ভাই যারা কানাডা পুলিশ চাকরি করে, মালয়েশিয়া পুলিশের সাথে আমাদের যোগাযোগ করেছি। যেহেতু কোথাও সে নাই, তার মানে তার জন্য একমাত্র নিরাপদ জায়গা হলো বাংলাদেশ। আমরা নিশ্চয়ই খেয়াল করছি বাংলাদেশের সীমান্তে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। অন্তত 7 দিন হয়ে গেল আমাদের দ্বীপ সেন্ট মার্টিনসের সাথে আমাদের মূল ভূখণ্ডের কোনো যোগাযোগ নেই। খুব সামান্য একটু হয়তো 2-1 দিন হলো হয়েছে, কিন্তু মূল যে যোগাযোগের জায়গাটা সেটা বন্ধ রয়েছে, কারণ মিয়ানমার সেনাবাহিনী, কেউ প্রশ্ন করতে পারে নিশ্চিত কিনা, আমি আসবো সেই জায়গায়, কিন্তু মিয়ানমার সেনাবাহিনী বা রাদার আমরা বলবো নৌবাহিনী, সেনাবাহিনী না, তাদের সশস্ত্র বাহিনীর পার্ট, নৌবাহিনী বাংলাদেশের যে কোনো ট্রলার এখান দিয়ে যাচ্ছে সেটার উপরে গুলি চালাচ্ছে। শুরুতেই তাহলে আমরা একটা প্রশ্ন করে রাখতে চাই, আমাদের সেন্ট মার্টিন নিয়ে কারো কি কোনো পরিকল্পনা শুরু হলো, কোনো খেলা শুরু হলো? এবং তার চাইতে জরুরি কথা, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয় বলে একটা ফালতু কথা বলা। আই রিপিট, এটা একটা ফালতু কথা।
লিস্ট জিও পলিটিক্স বোঝা, লিস্ট ইন্টারন্যাশনাল রিলেশনস বোঝা মানুষ এটাকে একটা ফালতু কথাই বলবেন। একটা সরকার এটাকে কিভাবে দেখছে? এবং আমরা কি বলতে পারি না যে মিয়ানমারের সাথে প্রতিটা ক্ষেত্রে আজ থেকে আমরা যদি পেছন দিকে যেতে থাকি, অনেকগুলো ঘটনা আছে, আমি মনে করতে পারি নিশ্চয়ই কোনো একটাতেও কি সরকার তার প্রয়োজনীয় ন্যূনতম তার পাওয়ার, কোয়ার্সিভ পাওয়ারটা দেখানোর চেষ্টা করেছে? যুদ্ধ করতে বলছি না, মুখেও কি দেখিয়েছে? বাংলাদেশের আকাশ সীমা গত 1-1.5 বছরে বহুবার মিয়ানমার লঙ্ঘন করেছে। তার এই বিদ্রোহী যারা আছে, যারা এই জোনের, মানে আমরা রাখাইনের কথা যদি বলি, এখানে আরাকান আর্মি ফাইট করছে, আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ে বহুবার বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করা হয়েছে এবং যথারীতি বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছে। এবং মিয়ানমার বাংলাদেশের বন্ধু, তার তো সবাই বন্ধু, সুতরাং মিয়ানমারকেও ন্যূনতম হুমকির স্বরে কথা বলেনি। আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমি একদম ডেটা দিয়ে দেখিয়েছিলাম যে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বলে একটা ইন্ডেক্স আছে, যে ইন্ডেক্সের কাজ হচ্ছে কোন দেশের সামরিক সক্ষমতা কত যুদ্ধের। ওই ইন্ডেক্সে আমাদের চাইতে মাত্র 3 ধাপ উপরে আছে মিয়ানমার, কিন্তু সেই মিয়ানমারটা চরম সংকটে পড়েছে তার এই যে গৃহযুদ্ধে। আমি বলছি না মিয়ানমার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে হবে, কিন্তু আমি কোনোদিন দেখি নাই বাংলাদেশ একটা স্পষ্ট হুমকি দিয়ে বলেছে ইউ শুড স্টপ দিস, আদারওয়াইজ উই উইল রিটালিয়েট, আমরা পাল্টা ব্যবস্থা নেব। এরকম কোন রকম একটা শক্ত স্পষ্ট হুমকি আসলে আমরা দেখি নাই। ক্লিয়ার? কেন এই দুর্বলতা কেন? এবং দুর্বলতার পরিমাণ আমরা যদি দেখি, আমি আবারও পড়ছি, যিনি বোট বা ট্রলার মালিক সমিতির জনাব সৈয়দ আলম, উনি বলছেন, ওনার প্রথম কথা হচ্ছে ওনাদের ধারণা হচ্ছে এটা সৈন্যরাই করেছে, কারণ ওখানে জাহাজ ছিল ছোট নৌজা, তার মানে পানি থেকে, ওদের ভূখণ্ড থেকেও না। তারপর বলছে আমরা এখন সেন্ট মার্টিনে চরম আতঙ্কের মধ্যে দিন যাপন করছি, কারণ আই রিপিট, খুব মন দিয়ে খেয়াল করুন, ওই এলাকায় আমাদের বিজিবি বা কোস্টগার্ডের কোনো টহল নেই, তারা উপকূলে চলে এসেছে। মানে বিজেপি এবং কোস্টগার্ড তাদের টহল বাদ দিয়ে উপকূলে চলে এসছে, যখন এইরকম একটা সংকটের মধ্যে আমাদের সেন্ট মার্টিনসের অন্তত 10,000 মানুষ পড়ে আছে, যাদের খাদ্য মজুদের নিয়েও সমস্যা তৈরি হয়েছে। ফলে জান্তার সৈন্যরা চাইলে, উনি বলছেন, যে কোনো সময় আমাদের সেন্ট মার্টিনও চলে আসতে পারে বলে আমরা আশঙ্কা করছি, আমরা এখন খুবই নিরাপত্তাহীনতায় আছি। তাহলে এর মধ্যে কোনো রাগঢাক লুকোছাপার কিছু নাই। জান্তার সৈন্যরা আক্রমণ করছে এবং সেই আক্রমণ থেকে রীতিমতো আমাদের কোস্টগার্ড এবং বিজিবির টহল সই উপকূলে চলে এসছে। ঠিক আছে, কোস্টগার্ড এবং বিজিবি যদি ডিল করতে যথেষ্ট না পেরে থাকে, আমাদের নৌবাহিনী আছে, আমাদের নৌবাহিনী মিয়ানমারের সাথে যদি আমরা বিবেচনা করি যথেষ্ট শক্তিশালী। কিন্তু আমরা কেন অন্তত পাল্টা ব্যবস্থা নিচ্ছি? আমি আবারও বলছি, যুদ্ধ করছি সেটা দরকার নেই, কিন্তু আমার শক্তি আছে এবং আমি প্রয়োজনে সেই শক্তি দেখাবো। আমাদের সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী, জনগণের করের টাকায় বাহিনী। এবং আমি অনেক সময় একটা কথা বলি, আমাদের এক ধরনের টেন্ডেন্সি আছে সামরিক ব্যয়কে খুব নেগেটিভলি দেখার জন্য। কেউ কেউ বলেন ওই টাকা বাদ দিয়ে এই করো সেই করো, স্বাস্থ্য শিক্ষা, ভালো ভালো জায়গা, হ্যাঁ স্বাস্থ্য শিক্ষা সব জায়গায় করবোই, কিন্তু বর্তমানে পৃথিবী যে জায়গায় এসে দাঁড়িয়েছে এবং এই মিয়ানমার সংকটটা হয়তো আমাদের সামনে এই বার্তাটা দিচ্ছে খুব স্পষ্টভাবে, আমাদের অবশ্যই অবশ্যই অ্যাট এনি কস্ট আমাদের মিলিটারিকে যথেষ্ট আধুনিকায়ন করতে হবে, উন্নত মিলিটারি হার্ডওয়্যার দিয়ে তাদেরকে ইকুইপ করতে হবে, কোনো সন্দেহ নাই। সো আমাদের নৌবাহিনীর এখনও যে শক্তিমত্তা আছে এই মুহূর্তেও, সেটা মিয়ানমারের সাথে তুলনায় বেটার আছে ইন এনি কনসিডারেশন। আমরা পাল্টা সেই ব্যবস্থা নিচ্ছি না এবং তাদেরকে আমরা এই আক্রমণ করতে দিচ্ছি। আমরা একটা জিনিস তো বুঝতে পারছি, যখন আগে কখনো আমরা কোনো রকম কোনো হুমকি দেই নাই, কোনো ব্যবস্থা নেই, তাতে কি আমাদের আসলে এগুলো বন্ধ হলো? হেলিকপ্টার ঢোকা বন্ধ হলো? এখন রীতিমতো বাংলাদেশের একটা ভূখণ্ডকে বিচ্ছিন্ন করে রাখার পদক্ষেপ দেখা যাচ্ছে। এবং ওই ভদ্রলোকের কথা মতো যদি এখন সেন্ট মার্টিন দ্বীপে চলে যায়, তাহলে কি হবে? ওখানে যদি গিয়ে ওরা উঠে পড়ে, তখনও কি আমরা প্রতিবাদ জানাবো? আমরা আগেই কেন প্রিভেন্টিভ মেজার্স নিচ্ছি না? একটা কোনো রকম কোনো নৌযানকে ওখানে যেতে দেওয়া হচ্ছে না। মিয়ানমার জানতো আমাদের সেন্ট মার্টিনে যাওয়ার পথে বাধা কেন দেবে? ওদের সাথে সেন্ট মার্টিনের মধ্যে কোনো ডিসপিউটও নাই। তার মানে আমরা বুঝতে পারছি খুব স্পষ্টভাবে সেন্ট মার্টিন নিয়ে খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের সবসময় মনে রাখতে হবে, এটাও একটু বলে রাখা দরকার, আমাদের কেউ কেউ মনে করবেন খুব বড় দ্বীপ নয়, এটা গেলেই বা কী হবে ইত্যাদি ইত্যাদি, আমরা একটু বেড়াতে কম যেতে পারি। প্রত্যেকটা দ্বীপ এই ধরনের জায়গায় জিও স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমরা জানি একটা দেশের একটা দ্বীপেরও সমুদ্র সীমা রিলেটেড হিসাব নিকাশ আছে, ওর এক্সক্লুসিভ ইকোনমিক জোন আছে, টেরিটোরিয়াল ওয়াটার্স আছে। একদিন ডিটেল আলোচনা করে চায়না নিয়ে একদিন কথা বলার সময় বলেছি, চায়নার জন্য রীতিমতো সাউথ চায়না সিতে অবৈধভাবে আর্টিফিশিয়াল আইল্যান্ড তৈরি করছে, কারণ ওটা থেকে সে তার টেরিটোরিয়াল ওয়াটার্স এবং এক্সক্লুসিভ ইকোনমিক জোন সে দাবি করতে পারবে। সুতরাং আমাদের বুঝতে হবে এই রকম একটা দ্বীপ আমাদের হাতছাড়া হওয়ার মানেটা কি। আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় আস্তে আস্তে থলের বেড়াল বের হতে শুরু করেছে। এসে যাচ্ছেন আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা এবং ডিবির একজন কর্মকর্তা, যিনি এই হত্যা মামলার তদন্ত কমিটির একজন সদস্য ছিলেন, যিনি ভারত এবং নেপালে গিয়েছিলেন। কেন তিনি ফেসে যাচ্ছেন এবং আওয়ামী লীগের নেতারা কিভাবে ফেসে যাচ্ছেন সেই আলোচনায় আসবো। তার আগে কয়েকটা কথা বলে রাখা দরকার। আমরা শুরু থেকেই জানতে পারছিলাম এই হত্যাকাণ্ডের আসল মোটিভ স্বর্ণ চোরাচালানের বিরোধ, কিন্তু শুধুমাত্র স্বর্ণ চোরাচালানের বিরোধ না, কিংবা স্বর্ণ চোরাচালানের একচ্ছত্র আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নয়, পাশাপাশি আওয়ামী লীগের ক্ষমতার একচ্ছত্র আধিপত্য আনোয়ারুল আজিম আনারের কাছে চলে যাওয়ায় আওয়ামী লীগের অন্যান্য নেতারা এবং
আনোয়ারুল আজিম আনার না থাকলে যিনি এমপি পদপ্রার্থী হতে পারেন, তার ইন্ধনেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আস্তে আস্তে এগুলো বেরিয়ে আসছে এবং আমরা জানতে পারছি। আমরা একটু দেখি ডিবি কর্মকর্তা কিভাবে এই হত্যাকাণ্ডের সাথে বা এই হত্যাকাণ্ডে যারা জড়িত, বিশেষ করে মিন্টুকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বাঁচাতে তিনি কি করেছিলেন। তদন্ত কর্মকর্তারা বলেছেন, জিজ্ঞাসাবাদে শিমুল ভুঁইয়া, বাবু ও মিন্টুর সঙ্গে শাহিনের এবং তার সঙ্গে শুধু বাবুর যোগাযোগ হয়েছে বলে জানায়। শিমুলের দেয়া এই তথ্য পাওয়ার পর থেকে যাচাই বাছাই শুরু করে ডিবি। তদন্তের এক পর্যায়ে সত্যতাও পাওয়া যায়। পরে বাবুকে গ্রেফতারের জন্য অভিযান চালায় ডিবির একটি টিম। কিন্তু ডিবির টিম তাকে গ্রেফতার করবে সেই খবর চলে যায় তার কাছে। পরে বাবু তার 3টি মোবাইল ফোন হারানোর নাটক করে থানায় জিডি করে। বাবু নিজেই তার 3টি মোবাইল ফোন ধ্বংস করে দেয়, কারণ তার মোবাইলে আনার হত্যার বিষয়ে শিমুল, শাহিনের সঙ্গে যেসব কথাবার্তা হচ্ছে তার প্রমাণও ছিল। সেগুলো যাতে ডিবির হাতে না যায় তাই মোবাইলগুলো ধ্বংস করে দিয়ে গা ঢাকা দিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি, ডিবি তাকে গ্রেফতার করে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, এই জায়গাটা আমরা একটু খেয়াল করি, বাবুর কাছে আগেই তথ্য দিয়েছিলেন তাকে গ্রেফতার করা হতে পারে। তার বুদ্ধিতেই বাবু মোবাইল হারানোর নাটক করে থানায় জিডি করেছিলেন। গা ঢাকা দিয়ে বাঁচতে চেয়েছিলেন, কারণ তিনি জানতেন বাবু গ্রেফতার হলে তার এক সময়ের রাজনৈতিক নেতা মিন্টু ফেঁসে যেতে পারেন। পুলিশে যোগদানের পর আইনগতভাবে মিন্টুকে সহযোগিতাও করেছেন। তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। আনার অপহরণের ঘটনার পরেও তার ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দেয়। আনার হত্যার তথ্য নিশ্চিত করে মিন্টুকে বলা হয়েছিল, ঝিনাইদহ 4 আসন থেকে মনোনয়ন পেতে আর কোনো বাধা নেই। আগে যে রিপোর্টটা করেছিল মানবজমিন, সেখানেও এই কথাটা উল্লেখ করা হয়েছিল। মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হয়েছিল মিন্টুকে এবার তার নমিনেশন কনফার্ম। তার মানে এটাই আসলে আওয়ামী লীগের রাজনীতি। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।